কখনো কখনো ভুল বোঝাবুঝি নিজে থেকে মিটে যায়, কিন্তু ততক্ষণে মানুষের ভেতরটা একটু বদলে যায়। সব কিছু আগের মতোই থাকে, কিন্তু সম্পর্কগুলো আর ঠিক আগের জায়গায় দাঁড়িয়ে থাকে না। হ্যালো বন্ধুরা, আমি রোকসানা, আর তোমরা আছো রোকসানাস লাইফ ক্যানভাসের গল্প ঘরে। আজ শুনবো সালমা চৌধুরীর লেখা আমৃত্যু ভালোবাসি তোকে উপন্যাসের 59তম পর্ব। চলো দেখি আজ অনুভূতিগুলো কোন পথে হাঁটে। পর্ব নাম্বার 59। হাসপাতালের বেডে চোখ বন্ধ করে শুয়ে আছে আবির। গতকাল অ্যাক্সিডেন্টের পর থেকে তানভীরের কাছে আবিরের ফোন ছিল। তানভীর আবিরের মাথার পাশে ফোনটা রেখে বেরিয়ে গেছে। রাকিবও চলে গেছে। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তানভীর পার্টি অফিসের সামনে আসতেই দেখল ভেতরে কয়েকজন কোনো বিষয় নিয়ে তর্কাতর্কি করছে। তানভীর দ্রুত ভেতরে গেল। আজ থেকে 15 দিন আগে সংগঠিত এক প্রোগ্রামের ছোটোখাটো ভুল ভ্রান্তি নিয়ে 2 থেকে 4 জন কথা বলছিল। সেটা এক পর্যায়ে তর্কের রূপ নিয়েছে। তানভীর প্রথমে শান্ত থেকে থামানোর চেষ্টা করেছে, কিন্তু কারো থামার নাম নেই। অল্প বয়সে সবার রক্তই গরম থাকে। কারো মুখ থেকে সামান্যতম কথাও কেউ সহ্য করতে পারে না। বেসামাল পরিস্থিতি বুঝতে পেরে তানভীর উচ্চস্বরে ধমক দিতেই সকলে নীরব হয়ে গেছে। সময়টা যেন থমকে গেছে। সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কারো মুখে কোনো শব্দ নেই। আবিরের বলা কথাগুলো মনে করে তানভীর দীর্ঘশ্বাস ছেড়ে সাবলীলভাবে বোঝানোর চেষ্টা করলো। সবাইকে থামিয়ে তানভীর নিজের চেয়ারে মাথা চেপে ধরে বসে আছে। গতকাল থেকে তানভীরের মেজাজ এমনিতে খুব গরম। মেঘের অনাকাঙ্ক্ষিত আচরণ, আবিরের অ্যাক্সিডেন্ট, মিনহাজার তামিমের প্রতি তীব্র আক্রোশে তানভীরের মেজাজ তুঙ্গে। তানভীরের নিজের বোনের প্রতি যতটা না ক্ষোভ ছিল, তার চেয়ে বেশি রাগ হয়েছিল বন্যাকে সেখানে উপস্থিত থাকতে দেখে। বন্যার ম্যাচুরিটি তানভীরকে বরাবরই মুগ্ধ করে। মেয়েটা কখনোই উশৃঙ্খল আচরণ করে না, করলেও সেটা নির্দিষ্ট গণ্ডিতে সীমাবদ্ধ থাকে। যেমন মেঘদের সাথে থাকলে বন্যা ওদের মতোই দুষ্টামি ফাজলামো করে, আবার বাড়িতে থাকাকালীন ছোট ভাইয়ের সাথে খুনসুটিতে মেতে থাকে। অথচ স্যার ম্যাডাম, তানভীর, আবির কিংবা বড়দের সামনে একদম শান্তশিষ্টভাবে কথা বলে। বন্যার কথা আর আচরণ কোথাও কোনো প্রকার অভদ্রতা ছোঁয়া নেই। মেয়েটার রাগ বোঝার কোনো উপায় নেই। গতকালের ঘটনায় বন্যার উপস্থিতি দেখে তানভীর নিজেকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছিল না। আবির আর তানভীর দুজনের দৃষ্টিতেই বন্যা মেঘের তুলনায় অনেকটাই পরিণত। কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করলে, খুব করে কিছু আশা করে না পেলে, তখন বুকের ভেতর যে আঘাতটা লাগে সেটা এত সহজে মোছে না। তানভীরের ক্ষেত্রেও এমনটাই হয়েছে। বন্যার প্রতি তানভীরের অন্ধবিশ্বাস ছিল। বন্যা মেঘের সাথে থাকলে মেঘ কখনো ভুল বা অন্যায় কিছু করবে না, সেই বিশ্বাসটা বন্যা নষ্ট করে দিয়েছে। নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে বাধ্য হয়ে রাতে বন্যার ওপর নিজের রাগ ঝেড়েছে। যদিও পরে সবটাই জেনেছে, কিন্তু তখন কল দেওয়ার মতো পরিস্থিতি ছিল না। বন্যাকে ফোন দিবে ভাবতেই পকেটে থাকা ফোনটা ভাইব্রেট হতে শুরু করলো। পকেট থেকে ফোন বের করতেই বন্যার নামটা ভেসে উঠল। অমনি তানভীরের ওষ্ঠপুষ্ট প্রশস্ত হলো। মাথা যন্ত্রণা, মনের অশান্তি যেন মুহূর্তেই গায়েব হয়ে গেছে। ফোন রিসিভ করে তানভীর মোলায়েম কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম। বন্যা ভয়ে ভয়ে বলল, ওয়ালাইকুম আসসালাম। আবির ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, শুধু হাতে পায়ে আর মাথায় ব্যান্ডেজ করা, তবে বিন্দাস আছে। সরি। ওমা, সরি বলছো কেন? এমনি। ভাইয়া কি এখন হাসপাতালে? হ্যাঁ, কালকে সম্ভবত বাসায় নিয়ে যেতে পারবো। মেয়ে কোথায়? হাসপাতালে আছে। আপনি কোথায়? আমি পার্টি অফিসে আছি। তুমি কি করতেছো? ভার্সিটিতে আসছি। মেয়ে কি আজ বাসায় যাবে না? ও মনে হয় বাসায় ফোন রেখে আসছে, কথা বলতে পারছি না। আমি হাসপাতালে গিয়ে বনুকে ফোন দিব না, তখন কথা বলে নিও। আচ্ছা, আর একটা কথা জিজ্ঞেস করব? তোমার বন্ধুদের কথা বাদ দিয়ে যা ইচ্ছে জিজ্ঞেস করতে পারো। বন্যার মুখ বন্ধ হয়ে গেছে। গত রাতেই তানভীর নিষেধ করেছিল, কিন্তু ভার্সিটিতে এসে 2 বন্ধুকে না পেয়ে বন্যার মনটা খুঁতখুত করছে। তাই তানভীরকে জিজ্ঞেস করবে ভেবেছিল, অথচ তানভীর আগে থেকে সাবধান করে ফেলছে। বন্যা ধীর কণ্ঠে বলল, আচ্ছা রাখি এখন। কি যেন জিজ্ঞেস করতে চেয়েছিলে? কিছু না, ভালো থাকবেন। তানভীর মুচকি হেসে বলল, তুমি ভালো থেকো, আর কোনো সমস্যা হলে জানিও। বন্যা কল কাটতে কাটতেই ঘুরতে নিলে আচমকা এক ছেলের সঙ্গে ধাক্কা লাগতে যাচ্ছিল। ছেলেটা দ্রুত সরে গিয়ে ভারী কণ্ঠে বলল, এই যে খুকি, কানা নাকি? দেখে চলতে পারো না? বন্যা ফোন কানে নিয়েই চোখ তুলে তাকালো। ছেলেটা বেশ ফর্সা, বন্যার তুলনায় হাইট অনেকটাই বেশি। চোখে সাদা গ্লাস, চুলগুলো গুছানো, পরনে শার্ট, তার উপর অ্যাপ্রন।
বন্যা ছেলেটার দিকে তাকিয়ে কপাল কুঁচকালো। ছেলেটা বিপুল চোখে বন্যার দিকে তাকিয়ে মুচকে হাসলো। তানভীর ফোনের ওপাশ থেকে গম্ভীর কণ্ঠে শুধালো, কে ধমক দিয়েছে? বন্যা ঠান্ডা কণ্ঠে বলল, চিনি না, রাখছি এখন। ছেলেটা কয়েক মুহূর্ত স্থির থেকে বন্যার দিকে তাকিয়ে তাকিয়ে চলে যাচ্ছে। বন্যাও সূক্ষ্মনেত্রে ছেলেটার দিকে তাকিয়ে আছে। ছেলেটা চালচলনের হঠাৎ পরিবর্তন দেখে বন্যার মনে খটকা লাগছে। তাছাড়া বন্যা যেখানে দাঁড়িয়েছিল সেখান দিয়ে সচরাচর কেউ হাঁটাচলাও করে না। তবে ওই ছেলে কেন এদিকে আসবে? ছেলেটাকে দেখেই বোঝা যাচ্ছে ক্লাসের দিক থেকে সিনিয়র হবে, কিন্তু আগে কখনো এই ছেলেকে দেখেছে কিনা সেটা মনে করতে পারছে না। ছেলেটা অনেকটা দূরে চলে গেছে। বন্যা আবারও ঘাড় ঘুরিয়ে তাকালো। বন্যার হঠাৎই মিনহাজের সাথে প্রথম দেখার ঘটনা মনে পড়ে গেছে। মিনহাজ ইচ্ছেকৃত ধাক্কা দিতে এসে নিজে যেমন ভাব নিয়েছিল, তেমনি এই ছেলেও নিজে অন্য রাস্তায় এসে আবার ধমক দিয়ে বসলো। বন্যার এখন নিজের উপর বড্ড রাগ হচ্ছে। একটু আগে বিষয়টা খেয়াল করলে ছেলেটাকে অন্তত পক্ষে দুটো কথা বলতে পারতো। তানভীর পুনরায় কল দিয়েছে। বন্যা কল রিসিভ করা মাত্রই তানভীর আতঙ্কিত কণ্ঠে শুধালো, কি হয়েছে? কে কি বলছে? তেমন কিছু না, সত্যি কথা বলো, আসবো আমি। আরে না, সত্যি কিছু হয়নি, আপনার আসতে হবে না। আর ইউ শিওর? ইয়েস। ঠিক আছে, ক্লাস শেষ করে বাসে চলে যেও। জি আচ্ছা, রাখছি। বন্যা কল কেটে আবারও তাকালো। ততক্ষণে ছেলেটা কোথায় যেন চলে গেছে। এর মধ্যে লিজার মিষ্টি এসে বন্যার মাথায় গাঁটটা মেরে উত্তেজিত কণ্ঠে প্রশ্ন করলো, কি রে, তুইও কি লিফাত ভাইয়ের প্রেমে পড়ছিস? বন্যা কপাল কুঁচকে রাজভারী কণ্ঠে শুধালো, লিফাত ভাই আবার কে? লিজা হেসে উত্তর দিল, এই যে যার সাথে একটু আগে কথা বলছিলি, যার দিকে এইমাত্র তাকিয়েছিলি, তিনি হচ্ছেন লিফাত ভাইয়া, চতুর্থ বর্ষের কেমিস্ট্রি ডিপার্টমেন্টের ফার্স্ট বয়। উনি যে কত মেয়ের ক্রাশ তার কোনো হিসেব নেই, এমনকি আমারও ক্রাশ। তা কি কথা বলছিলি রে? বন্যা রেগে বলল, কোনো কথা বলিনি, তোর ক্রাশের সাথে কথা বলতে আমার বইয়ে গেছে। আর একটা কথা, তোর ক্রাশের ক্যারেক্টারের সমস্যা আছে, বুঝলি? লিজা দাঁতে দাঁত চেপে কটকট করে বলল, তুই আমার ক্রাশকে নিয়ে একদম বাজে কথা বলবি না। বলতে চাইও না, এমনকি তোদের সাথেও কথা বলতে চাই না, বাই। বন্যা ক্লাসে চলে গেছে। বন্যার পিছু পিছু মিষ্টি আর লিজাও ছুটছে। এদিকে আলী আহমদ খান চলে যাওয়ার পর আরও 2 থেকে 3 ঘন্টা মাহমুদা খান হাসপাতালে ছিলেন। আবিরকে যতটা সম্ভব বুঝিয়েছেন। মালিহা খান আজ কম বেশি কথা বলেছেন। হালিমা খানের সাথেও পরিচিত হয়েছেন। প্রায় 1টার দিকে ওনারা বাসার উদ্দেশ্যে চলে গেছেন। মালিহা খান আর হালিমা খান দুজনেই বাসায় যাওয়ার জন্য বলেছেন, কিন্তু প্রতিউত্তরে মাহমুদা খান কিছুই বলেননি। এত বছরের দূরত্বের পর হুট করে ওই বাড়িতে চলে যাওয়া ওনার কাছেও স্বাভাবিক বিষয় না। এই বাড়ির সাথে জড়ানো আবেগগুলো কেমন যেন শক্ত পাথরে মুড়িয়ে আছে। সেই পাথর না গললে স্বাভাবিক সম্পর্ক গড়ে ওঠা অসম্ভব ব্যাপার। আলী আহমদ খান মুখ রক্ষার খাতিরে বোনকে বাসায় যেতে বললেও 2 ভাবি খুব আন্তরিকতার সহিত বাসায় যাওয়ার জন্য বলেছেন। দুপুরের পরপরই ইকবাল খান, আকলিমা খান, মিম আদি হাসপাতালে আসছে। আবিরের অসুস্থতার কথা তানভীর বলতে চায়নি, তবে ইকবাল খান বারবার জোর করায় বাধ্য হয়ে বলেছেন। বলতে দেরি হলেও তাদের রওনা দিতে দেরি হয়নি। মিম আর আদি সারা রাস্তা কেঁদে কেঁদে এসেছে। আবিরের সাথে মিম খুব কম কথা বলে। হুটহাট দেখা না হলে মিম ইচ্ছেকৃত সামনেও পড় না, তবে ভাইয়ের প্রতি ভালোবাসার কোনো কমতি নেই তার। অন্যদিকে আদির আবদার করার একমাত্র জায়গায় আবির। বাহিরে থাকাকালীন ও ভিডিও কল দিয়ে প্রতিনিয়ত বলতো, ভাই এটা নিয়ে এসো, ওটা নিয়ে এসো, কবে আসবা? এখনও তাই করে। হাসপাতালে এসে আবিরের অবস্থা দেখে 2 ভাই বোনই থ মেরে গেছে। মাথায় হাতে পায়ে ব্যান্ডেজ দেখে আটকে উঠল। এমন অবস্থায় বাস্তবে কাউকে দেখেনি তারা, এই প্রথমবার আবিরকে দেখছে। আকলিমা খানও অনেক বেশি আতঙ্কিত হয়েছেন। আবিরকে দেখে আর্তনাদ শুরু করেছেন। ইকবাল খান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছেন, কিছুই বলতে পারছেন না। ওনার চোখে ভেসে উঠেছে বহু বছর আগে আলী আহমদ খানের অ্যাক্সিডেন্টের পরের দৃশ্য। তখন আলী আহমদ খান অ্যাক্সিডেন্ট করে প্রায় 6 মাস বিছানায় ছিলেন। একই রূপে নিজের ভাইপোকে কখনো দেখতে হবে, এটা ইকবাল খান কখনো কল্পনাও করেননি। ইকবাল খান তাড়াতাড়ি আবিরের রিপোর্ট চেক করতে লাগলেন, হাতে পায়ের অবস্থা বোঝার জন্য। মাথায় চাপ বেশি খেলেও হাতে আর পায়ে খুব বেশি সমস্যা নেই। 21 দিন বেড রেস্টে থাকলে আশা করা যায় ঠিক হয়ে যাবে। দুপুর পেরিয়ে সন্ধ্যা হতে চলল। দুপুরে সবাই অল্প স্বল্প খেয়েছে, কিন্তু মেঘ কিছুই খায়নি। সেই যে আবিরের পায়ের কাছে বসেছিল, সারা দিন যাবৎ সেখানেই বসে আছে। 2 হাতে 2 হাঁটু আঁকড়ে ধরে হাঁটুর উপর কাত করে মাথা রেখে অমত্ত আখিতে আবিরের অভিমুখে চেয়ে আছে। নাক অব্দি ওড়না টানা, আখি যুগল স্থির, প্রয়োজনের বাহিরে একবারের জন্য পলক ফেলছে না। কখনো কখনো চোখের কার্নিশ দিয়ে অনর্গল গড়িয়ে পড়ছে নোনা জল।
অতি সন্তর্পণে চোখের পানি মুছে আবারও চেয়ে আছে আবিরের দিকে। সারাদিন খাবো না ব্যতীত মেঘের মুখ থেকে আর কোনো কথা বের হয়নি। সকাল থেকে আবির ক্ষণে ক্ষণে মেঘকে দেখছে, কিন্তু আজ তার কিছু বলার সামর্থ্য নেই। আম্মু মামুনির সামনে মেঘকে যে দুটো কথা বলবে সেই পরিস্থিতিও নেই। কেউ আবিরের পাশ থেকে উঠে যাচ্ছেও না। বিকেলে হালিমা খান আকলিমা খানদের সাথে সাথে বাসায় গিয়ে রাতের জন্য রান্না করে সন্ধ্যায় আবারও হাসপাতালে আসছেন। ইকবাল খান সাথে আসছেন। আলী আহমদ খানও অফিস থেকে সরাসরি হাসপাতালে আসছেন। মালেহা খান আর মেঘ দুজনেই সারাদিন হাসপাতালে ছিল। আবির ঘুমাচ্ছে দেখে কেউ ডাকেনি। হালিমা খান এসে থেকে মেঘকে খাওয়ানোর চেষ্টা করছেন। আলী আহমদ খান নিজেও 2বার খাওয়ার কথা বলেছেন, কিন্তু মেঘ নিশ্চুপ বসে আছে। বাধ্য হয়ে হালিমা খান তানভীরের নাম্বারে কল দিয়েছে। তানভীর কল রিসিভ করতেই হালিমা খান বিরক্তিভরা কণ্ঠে বললেন, কোথায় তুই? তানভীর উত্তর দেওয়ার আগেই হালিমা খান পুনরায় বলে উঠলেন, যেখানে থাকিস হাসপাতালে এসে তোর বোনকে খাইয়ে রেখে যা। আমি তোর বোনের সাথে আর পারবো না। আচ্ছা আসতেছি, তুমি কিন্তু বোনের সাথে রাগারাগি করো না। তোর আর তোর বাপের আদরে মেয়েটা দিন দিন আরও বেশি জেদি হইতেছে। আমি এখনই আসতেছি। 20 মিনিটের মধ্যে তানভীর হাসপাতালে আসছে। মেঘ তখনও গুটিসুটি মেরে বসে আছে। তানভীর ঢুকতেই মেঘ নড়ে চড়ে বসলো। তানভীর ভারী কণ্ঠে বলল, খাচ্ছিস না কেন? খিদে নেই বললেই হলো। তানভীর প্লেটে খাবার বেড়ে মেঘের সামনে ধরতেই মেঘ খাবো না বলে তানভীরের দিকে তাকালো। তানভীরের অগ্নি দৃষ্টি দেখে মেঘ কিছু বলার সাহস পেল না, চুপচাপ খাওয়া শুরু করলো। তানভীরও মেঘের সামনে চেয়ার নিয়ে বসে আছে। তানভীর চাইলেও মেঘকে কিছু বলতে পারছে না, আবার না বললেও থাকতে পারছে না, কারণ মেঘের এরকম আচরণ বাসার মানুষের চোখে সন্দেহের সৃষ্টি করবে। সবাই যখন নিজেদের মধ্যে কথা বলছিল, এই ফাঁকে তানভীর 2-1বার মেঘকে বাসে যাওয়ার কথা বলেছে। ঠান্ডা মাথায় বুঝিয়েছে, কিন্তু মেঘ মাথা দিয়ে না করেই যাচ্ছে। তানভীর যখন বুঝতে পেরেছে মেঘকে রাজি করানো সম্ভব না, তখন বাধ্য হয়ে মালিহা খানকেও থাকতে বলেছে। মেঘ, মালিহা খান আর তানভীর ছাড়া বাকিরা বাসে চলে গেছে। রাকিব অফিস শেষে হাসপাতালে আসছে, তবে মালিহা খান উপস্থিত থাকায় কেউ কোনো প্রকার উল্টোপাল্টা কথা বলছে না। তানভীর আর রাকিব কিছুক্ষণ বসে তারপর বেরিয়ে গেছে। অনেকক্ষণ পর তানভীর 2 কাপ চা নিয়ে রুমে আসছে। 1 কাপ মালিহা খান আর 1 কাপ মেঘকে দিয়ে তানভীর নিজের ফোনটা মেঘকে এগিয়ে দিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, তোর বান্ধবীর সাথে একটু কথা বলিস। মেঘ চায়ের কাপে চুমুক দিয়ে গতকালকের ঘটনাগুলো ভাবছে আর মনে মনে নিজেকে বকা দিচ্ছে। গতকাল হাসপাতালে আসার পর থেকে মেঘের মস্তিষ্কে আবির ভাই ব্যতীত আর কেউ নেই। 2-1বার বন্যার কথা মনে হলেও ফোন বাসায় ফেলে আসায় কল দিতে পারছিল না। মেঘ চা শেষ করে রুম থেকে বেরিয়ে বন্যাকে কল দিয়েছে। মেঘ, আসসালামু আলাইকুম। বন্যা, ওয়ালাইকুম আসসালাম। কিরে, কেমন আছিস? শুনলাম আবির ভাই অ্যাক্সিডেন্ট করেছেন, এখন কেমন আছেন? মেঘের গলা দিয়ে কথা বের হচ্ছে না, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। বন্যা শান্ত স্বরে বলল, আয় মেঘ, কাঁদছিস কেন? মেঘ কাঁদতে কাঁদতে বলল, আজ আমার জন্য আবির ভাইয়ের এই অবস্থা হয়েছে। আমি কেন এমন করলাম? আমি এত বোকা কেন বন্যা? বন্যা মোলায়েম কণ্ঠে বলে উঠল, তুই বোকা না, তোর মনটা খুব অস্থির। থাক, কাঁদিস না। ভাই এখন কেমন আছেন বল? ডাক্তার 21 দিন বেড রেস্টে থাকতে বলেছেন। 21 দিন পর আবার টেস্ট করলে বুঝে যাবে ঠিক হয়েছে কি না। কালকে নাকি বাসায় নিয়ে যাবে? হ্যাঁ, কিন্তু কি? উনি গতকাল থেকে আমার সাথে কোনো কথা বলছেন না। হঠাৎ চোখে চোখ পড়লেও সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নেন। আমি কি করব এখন? ওনার রাগ করাটা অস্বাভাবিক কিছু নয়। এক ছেলের সাথে খেলেছিলি বললে ক্লাস 5-এ থাকাকালীন যে লোক তোর গালে থাপ্পড় মারতে পারেন, সেখানে তুই এক ছেলেকে ভালোবাসিস বলার পর কিভাবে ভাবিস পরিস্থিতি শান্ত থাকবে? উনি আমায় থাপ্পড় মারলেও আমি এতটা কষ্ট পেতাম না যতটা কষ্ট এখন হচ্ছে। নিজের উপর আর মিনহাজদের উপর এত রাগ হচ্ছে। এখন অন্তত পক্ষে শান্ত থাকিস প্লিজ, আর কোনো ভুল করিস না। তোর ভাই মিনহাজদের যা করার করে ফেলেছে। মানে? গতকাল থেকে মিনহাজদের কোনো খোঁজ নেই, ফোন বন্ধ, আজ ক্লাসেও আসেনি। তোর ভাই বলেছে 3 দিন পর নাকি ওদের খোঁজ পাবো। আমাকে এই বিষয়ে কিছু জিজ্ঞেস করতে নিষেধ করেছেন। কি বলছিস এসব? ঠিকই বলছি, তুই ভুলেও এই প্রসঙ্গে কিছু বলিস না। গতকাল থেকে তোদের টেনশনে আমি ঘুমাতে পারছিলাম না। মেঘ আর বন্যা প্রায় 30 থেকে 40 মিনিট কথা বলার পর ফোন রেখে তানভীরকে ফোন দিয়ে আসছে। কোনো রকমে রাত কাটিয়ে সকাল থেকেই আবিরকে বাসায় নিয়ে যাওয়ার তোড়জোড় লেগেছে। ডাক্তার চেক আপ করে রিলিজ দেওয়া মাত্রই বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে। এ অবস্থায় সিঁড়ি দিয়ে উঠানামা করতে সমস্যা হবে বিধায় আবিরের জন্য নিচের একটা গেস্ট রুম গুছানো হয়েছে। আপাতত কিছুদিন এখানেই থাকবে, পা ঠিক হলে উপরে চলে যাবে। মেঘও নিজের রুমে চলে গেছে। আবিরের দিকে যতবার তাকায় ততবারই মেঘের নিজের প্রতি ঘৃণা হয়। মেঘ বাসায় ফিরে সেই যে রুমে ঢুকেছে, সন্ধ্যার পর হয়ে গেছে, অথচ মেঘ একবারের জন্য নিচে
আসছে না। আদি 2-3 বার দরজা পর্যন্ত গিয়ে মেঘকে ডেকে এসেছে, কিন্তু মেঘ আসে না। বাধ্য হয়ে মিম মেঘের রুমে গেল। দরজার সামনে থেকে আপু বলে ডাকতে ডাকতে ভেতরে ঢুকলো। মেঘ টেবিলের উপর 2 হাতে মাথা ঠেকিয়ে বসে আছে। চুল এলোমেলো থাকার কারণে মেঘের মুখ দেখার অবস্থা নেই। মিম কাছে এসে ডাকলো, আপু। মিম কয়েক মুহূর্ত পরই বুঝতে পারলো মেঘ ফুপাচ্ছে। মিম যথাসাধ্য মেঘের চুলগুলো ঠিক করতে করতে মলিন স্বরে বলল, আপু তোমার কি হয়েছে, কাঁদতেছো কেন? মেঘের কান্নার তীব্রতা বাড়ছে, আরও বেশি ফুপাচ্ছে। মিম আতঙ্কিত কণ্ঠে মেঘকে ডাকতে লাগলো। মেঘ অনেকক্ষণ পর মুখ তুলে তাকালো। কান্নার তোপে মেঘের মুখ লাল টকটকে হয়ে গেছে, চোখ বেয়ে অনর্গল পানি পড়ছে। বাঁধহীন এই জলের ধারার কোনো অন্ত নেই। মিম অবুঝ মেয়ের মতো চেয়ে আছে, প্রশ্ন করার ভাষা হারিয়ে ফেলেছে। মেঘ আচমকা মিমকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। মিমের মন ব্যাকুল হয়ে আছে। অনেকক্ষণ পর মৃদুস্বরে শুধালো, আপু কাঁদছো কেন, কি হয়েছে তোমার, প্লিজ বলো আমাকে। মেঘ কাঁদতে কাঁদতে বলা শুরু করলো, আমি আবির ভাইকে অনেক ভালোবাসি, আমার নিজের থেকেও বেশি ভালোবাসি। ওনার অস্তিত্ব ব্যতীত আমি আমার সত্তা কল্পনা করতে পারি না। আমার সামান্য ভুলের কারণে আজ আবির ভাইয়ের এই অবস্থা। আমি নিজেকে ক্ষমা করতে পারবো না রে। বিস্ময়ে মিমের চোখ 3 গুণ বড় হয়ে গেছে। মিম আশ্চর্যজনিত নয়নে তাকিয়ে ব্যস্ত কণ্ঠে বলল, তুমি আবির ভাইয়াকে ভালোবাসো? কবে থেকে? দেশে আসার পর থেকেই। মিম আর্তনাদ করে উঠল, তুমি আমাকে এতদিনে বলতেছো? মেয়ে কাঁদতে কাঁদতে বলল, আমি এখন কি করব, ওনার সামনে যাওয়ার সাহস পাচ্ছি না। কেন, তুমি কি আবির ভাইয়ের মাথা ফাটিছো নাকি? আমার জন্যই উনি অ্যাক্সিডেন্ট করেছেন। হ্যাঁ বলছে তোমায়, ভাইয়ের কপালে অ্যাক্সিডেন্ট লেখা ছিল তাই করেছেন। চলো তো। না আমি যাব না। মিম 2 হাতে মেঘের চোখের পানি মুছে শক্ত কণ্ঠে বলল, চলো আমার সাথে, আমি একটু দেখি ভাইয়ের সাথে তোমায় কেমন মানায়। মেঘ সিক্ত আখিতে তাকিয়ে মলিন হাসল। মিম টানতে টানতে মেঘকে নিয়ে যাচ্ছে। মিমের টানের কারণে মেঘের আধখোলা চুল সম্পূর্ণ খুলে গেছে। আদুরের রূপ কেমন যেন ফ্যাকাশে দেখা যাচ্ছে। মিম মেঘের হাত ধরে টানতে টানতে সিঁড়িতে এসেই চিন্তিত কণ্ঠে বলল, আপু একটা প্রশ্ন করি। মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল, কি? তোমার আর আবির ভাইয়ার বিয়ে হলে আমি তোমাকে কি ডাকবো, আর আবির ভাইয়াকেই বা কি? কথা সম্পূর্ণ করার আগেই মেঘ এক হাতে মিমের মুখ চেপে ধরে রাগেশ্বরে বলল, ভুলে যদি বাসায় কারোর সামনে এ ধরনের কথা বলিস না, খুন করে ফেলবে আমায়। কেন? পরে বলবো। আচ্ছা ঠিক আছে। মিম আর মেঘ আবিরকে দেখার জন্য ড্রয়িং রুম পেরিয়ে গেস্ট রুমে আসছে। দরজায় দাঁড়িয়ে মিম হালকা করে কাশি দিল। আবির তখন পূর্ণ মনোযোগ দিয়ে ফোন দেখছিল। ফোনের স্ক্রিন জুড়ে আবিরের কদম্বিনীর এক উজ্জ্বল ধৃষ্টতার বিচরণ। মুখে তার মিষ্টি হাসি, ডাগর ডাগর আখি জোড়া, তাতে গাঢ় করে কাজল রেখা টানা। আবির নেশাক্ত দৃষ্টিতে সেই ছবিটা দেখছিল। ছবির মালিক বহু বছর আগেই আবিরের হৃদয়ে স্থান করে নিয়েছে। আকস্মিক শব্দ হয় আবিরের ধ্যান ভেঙেছে। মুহূর্তেই ফোন রেখে চোখ তুলে তাকালো। সরাসরি নজর পড়ে মিমের দিকে। সূক্ষ্ম নেত্রে তাকাতেই মিমের পেছনে মেঘকে দেখতে পেল। মিম দরজা থেকে বলল, ভেতরে আসবো ভাইয়া? আয়। মিম মেঘকে নিয়ে ভেতরে ঢুকলো। মেঘ চিবুক গলায় নামিয়ে রেখেছে। মিম টুকটাক কথা বলছে, কিন্তু মেঘ মাথা নিচু করেই দাঁড়িয়ে আছে। মেঘের নীরবতা আবিরেরও সহ্য হচ্ছে না, তাই বাধ্য হয়ে মিমকে উদ্দেশ্য করে বলল, আম্মুকে বল আমায় খাবার দিতে। মিম আচ্ছা বলে মেঘের হাত ছেড়ে রুম থেকে বেরিয়ে গেছে। আবির কয়েক মুহূর্ত মেঘের দিকে তাকিয়ে রইল। কতক্ষণ যাবৎ মেঘকে দেখছে তার হিসেব নেই। হঠাৎ রাজভারী কণ্ঠে বলল, সারাদিন শেষে এতক্ষণে আমার কথা মনে পড়ল? মেঘ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, থরথর করে হাত পা কাঁপছে। আবির বারবার সূক্ষ্ম নেত্রে মেঘের দিকে তাকাচ্ছে। হঠাৎ মোলায়েম কণ্ঠে শুধালো, কি হয়েছে তোর? মেঘ কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আই এম সরি আবির ভাই। সরি কেন? আপনার এই অবস্থার জন্য আমি দায়ী। আবির চোখ ঘুরিয়ে এদিক সেদিক তাকিয়ে ঠাট্টা স্বরে বলল, কেন, তুই পেতনি সেজে আমাকে ধাক্কা মারছিলি নাকি? আবিরের এমন কথা শুনে মেঘ সহসা চোখ তুলে তাকালো। আবিরের মুখে হাসি দেখে মেঘ কপাল কুঁচকে আহাম্মকের মতো চেয়ে আছে। আবির মৃদু হেসে বলল, এখানে বস এসে। মেঘ চুপচাপ এসে বসলো। কিছুক্ষণ নীরব থেকে মেঘ আবারও কান্না শুরু করে দিয়েছে। মেঘের কান্না দেখে আবির থতমত খেয়ে গেছে। তড়িঘড়ি করে বলল, এই আর কত কাঁদবি? 2 দিন যাবৎ কেঁদেই যাচ্ছিস, এবার অন্তত থাম প্লিজ। মেঘের কান্না থামার কোনো লক্ষণ না দেখে আবির গম্ভীর কণ্ঠে বলে উঠল, এভাবে কেঁদে কি প্রমাণ করতে চাস? মানে? আমি তোকে মারি, তোকে কাদাই, এসবই প্রমাণ করতে চাস? না। তাহলে এভাবে কাঁদছিস কেন? আমি কি মরে গেছি? মেঘ সঙ্গে সঙ্গে আবিরের মুখ চেপে ধরে হুঙ্কার দিয়ে উঠল, আপনাকে সাবধান করে দিচ্ছি, মরার কথা কখনো মুখে নেবেন না। আবির আলতোভাবে মুখে রাখা মেঘের হাতের উপর হাত রেখে হাতটা কিছুটা সরিয়ে ঠোঁটে হাসি রেখে বলল, আর তুই যে এভাবে কাঁদছিস সে বেলায়? মেঘ কাঁদতে কাঁদতে আবারও বলতে শুরু করলো,
আমি ভুল করেছি, আমায় মাফ করে দেন প্লিজ। আমি আর কখনো এমন কাজ করব না, মিনহাজদের সঙ্গে আর কখনো কথা বলবো না, কারোর সাথেই মিশবো না। আবির রাগান্বিত কণ্ঠে বলল, ভুল তুই না, বরং আমি করেছি। আমার সেদিন বড় ভাইয়ের দায়িত্ব পালন করা উচিত ছিল। মেঘ চিৎকার করে উঠল, মানে? আমার উচিত ছিল সামনে দাঁড়িয়ে মিনহাজদের প্রপোজ করার স্টাইলটা দেখা, তাকে সাপোর্ট করা। আমার আসলে ওইভাবে রিয়েক্ট করা ঠিক হয়নি, সরি। আমি সুস্থ হলে তাকে বলিস আবার তোকে প্রপোজ করতে। জীবনেও না, আমি আর কথাই বলবো না। আর আপনি প্লিজ আজে বাজে কথা বলবেন না। আজে বাজে কথা কি বললাম? কিছু না। এমন সময় মিম খাবার নিয়ে ভেতরে ঢুকলো। আবিরের হাতে মেঘের হাত দেখে মিম জোরে গলা খাকারি দিয়ে বলল, আমি কি ভেতরে আসতে পারি? আবির তড়িঘড়ি করে মেঘের হাত ছেড়ে দিল। মেঘও কিছুটা নড়েচড়ে বসেছে। মিম খাবার টেবিলে রেখে যেতে যেতে ঠাট্টা স্বরে বলল, আমি এখন চলে যাচ্ছি, পরে আবার আসবো কিন্তু। মেঘ টেবিল থেকে প্লেট নিয়ে আবিরের দিকে এগিয়ে ধরলো। খাইয়ে দিবে নাকি আবির ভাই নিজে নিজে খেতে পারবেন এ নিয়ে কনফিউশনে পড়ে গেছে। আবির ভ্রুকুচকে ভারী কণ্ঠে বলল, খাইয়ে দে। মেঘ ঢোক গিলে উষ্ণ স্বরে শুধালো, আমি খাইয়ে দিব? আশেপাশে কি আমার বউকে দেখতে পাচ্ছিস? পেলে আমার বউকে প্লেটটা দে, সেই না হয় খাইয়ে দিবে। মেঘ ফোঁস করে শ্বাস ছেড়ে রাগী স্বরে বলল, হয়েছে, বউকে খুঁজতে পারবো না। সারাদিন বউ বউ করলে আমি বড় আব্বুর কাছে বিচার দিব। কি বিচার দিবি? বলবো আপনি পাগল হয়ে গেছেন। বলিস, আমিও বলবো। কি বলবেন? তোকে যে রাস্তাঘাটে মানুষ প্রপোজ করে বেড়ায় সেটাই বলবো। আমাকে প্রপোজ করেনি, আর যদি করো তাতে আপনার কি? আপনার মতো না তো। আপনি যে গোপনে বউ বাচ্চা রেখেছেন, তার মানে আমার বউ বাচ্চা আছে এটা তুই মেনে নিচ্ছিস? না, জীবনও মানবো না। আবির হেসে বলল, এখন কি খাওয়াবেন? মেঘ আবিরকে মুখে তুলে খাইয়ে দিচ্ছে। ফাঁকে ফাঁকে আবির ফুপ্পির বিষয় নিয়ে টুকিটাকি কথা বলেছে। এখন বাসায় আনলে ঠিক হবে কি না, কীভাবে আনবে সেসব বিষয়েই কথা বলেছে। মেঘের খাওয়ানো শেষে চলে যেতে নিলে মিম আবারও ছুটে আসছে। মিটি মিটি হেসে বলল, এত তাড়াতাড়ি খাওয়ানো শেষ? মেঘ মিমের মাথায় গাঁটটা মেরে রাগেশ্বরে বলল, রুমে চল, তোর ঠোঁট দুটো সেলাই করতে হবে। মিম হেসে আবিরকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া এখন ঘুমাও তুমি, আমরা চলে যাচ্ছি। মেঘরা যাওয়ার কিছুক্ষণ পর আলী আহমদ খান আবিরকে দেখতে রুমে আসছেন। সাথে মালিহা খানও এসেছেন। আবির আলী আহমদ খানকে উদ্দেশ্য করে বলল, আব্বু একটা কথা বলবো। বলো। আপনি কি ফুপ্পিকে বাসে আনতে চাচ্ছেন? আমি আসতে বলেছি, তার ইচ্ছে হলে আসবে। এভাবে বললে ফুপ্পি কোনোদিনও আসবে না, ভুলে যাবেন না উনি আপনারই বোন। আপনি যদি সত্যি চান ফুপ্পি বাসায় আসুক তাহলে ফোন দিয়ে ভালোভাবে দাওয়াত দেন। ফুপ্পিদের বাসা সবাইকে নিয়ে আসতে বলুন। আর যদি না চান তবে ভবিষ্যতে মুখ রক্ষার্থে কখনো দাওয়াত দিবেন না, প্লিজ। এই ছিল আজকের আমৃত্যু ভালোবাসি তোকে উপন্যাসের 59তম পর্ব। আজ বড় কোনো বিস্ফোরণ ছিল না, বড় কোনো সিদ্ধান্তও না, শুধু কিছু কথার আদান প্রদান, কিছু চুপ থাকা আর কিছু অদেখা অনুভূতি। আজকের পর্ব এখানেই থামছে, কিন্তু অনুভূতিগুলো থামছে না, কারণ কিছু প্রশ্নের উত্তর পাওয়া হয়নি এখনও। যদি আজকের অধ্যায় তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। ফিরে আসবো খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত নিজের অনুভূতিগুলোর খেয়াল রেখো। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের যত্ন নিও। আল্লাহ হাফেজ।